ফাইনাল ডিসিশন হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না। সরকারকে আজকে বিকেল 5টার মধ্যে এটা জানিয়ে দিতে হবে। সরকার তো আর জানাবে না, জানাবে বিসিবি, কিন্তু সরকারের বার্তা পিয়নের মতো তারা বহন করে আইসিসিকে জানাবে। আদতে এই বিসিবির মেরুদণ্ড বলে কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের সর্বোচ্চ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একেবারে সুকৌশলে সমবেতভাবে সমষ্টিগতভাবে তারা সম্পন্ন করে ফেলেছে। আইসিসি গতকালকেই যে ভোটাভুটি করেছিল, সেই ভোটাভুটিতে বাংলাদেশ মাত্র একটা ভোট পেয়েছিল। তাও আবার বিভিন্ন সূত্র এটাও বলছে যে সেই একটা ভোট অবশ্যই পাকিস্তানের, কারণ পাকিস্তান তো আমাদের বড় ভাই, বড় ভাইরা ছাড়া কেউ ভোট দেয়নি। এবং সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে জিম্বাবুয়ে পর্যন্ত বাংলাদেশকে ভোট দেয়নি। পাকিস্তান একটা চিঠি লিখেছে আইসিসিকে, এরকম খবর বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সেই চিঠিতে তারা নাকি আইসিসিকে জানিয়েছে, বাংলাদেশকে যদি তোমরা, আমাদের ছোট ভাইদের যদি তোমরা খেলতে না নাও, তাহলে বড় ভাই হিসেবে আমরাও বিশ্বকাপ বয়কট করব। কিন্তু পাকিস্তানের সেই চিঠিতে এরকম কোনো কিছুই লেখা ছিল না। ভোটাভুটি হলো 16টি যে স্থায়ী সদস্য আইসিসির, তাদের মধ্যে ভোটাভুটি হলো। বাংলাদেশ পেল মাত্র এক ভোট পাকিস্তানের। তার মানে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ কত তলানিতে নেমেছে, সেই পাকিস্তানের এক ভোটও পেয়েছে এই বর্তমান সরকার, ইন্টারিম সরকার। তাদের সঙ্গে পাকিস্তান সরকারের দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে সরকার টু সরকার কানেকশন তৈরি করা হয়েছে। কানেকশন তৈরি করে পাকিস্তানের ভোটটা অর্জন করতে পেরেছে তারা। কিন্তু ক্রিকেট কূটনীতিতে আমরা এতটা পিছিয়ে তো থাকার প্রশ্নই আসে না। আমরা অনেক ভালো জায়গায় ছিলাম। ক্রিকেট কূটনীতিতে আমরা একটা উচ্চ পর্যায়ে ছিলাম, যেখানে আমাদেরকে পাকিস্তান তো আগে থেকেই সাপোর্ট করতো। সম্পর্ক, দেশের সম্পর্ক যদিও ভালো ছিল না, তারপরেও ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এই দেশগুলো অল টাইম কিন্তু আমাদেরকে সাপোর্ট করে এসেছে। এখন এসে দেখা যাচ্ছে বর্তমান ক্রিকেট বোর্ডের এমনই বেহাল দশা হয়েছে, এরা ক্রিকেট কূটনীতিতে এতটাই পিছিয়ে গেছে যে একটা মাত্র ভোট, আইসিসির ভোট হলে সেখানে পায়, সেই ভোটটা হচ্ছে পাকিস্তানের। কি হতে চলেছে, আজকে কি সিদ্ধান্ত জানাবে বিসিবি? সর্বশেষ সরকারের সঙ্গে গত গভীর রাতে বিসিবির একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকেই বা কি হলো, সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, বিসিবি সভাপতি কি বলছেন, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আদৌ কিছু আছে কিনা, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। সম্ভবত বিশ্বকাপ কেন্দ্রিক এটাই শেষ আলোচনা হবে। এরপরে আর টি-20 বিশ্বকাপ কেন্দ্রিক আর কোনো আলোচনা থাকবে না, যেহেতু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না। কারণ খেলার একমাত্র শর্ত, যদি খেলতে চাও আজকে বিকেল 5টার মধ্যে জানিয়ে দাও যে তোমরা ভারতে গিয়েই খেলবে। দর্শক, বলছিলাম গতকালকে আইসিসির সভা হয়েছে। সেই সভায় স্থায়ী সদস্যরা সবাই উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতিও উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি সবাই কানেক্টেড ছিলেন। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেছে। আইসিসি তারপরে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে এই বাংলাদেশ ব্যাপারে কি সিদ্ধান্ত নিল, কেন সিদ্ধান্ত নিল, এই ব্যাপারটা আমরা কিন্তু খুব একটা কেউই পরিষ্কার ছিলাম না। আজকে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব যে আইসিসি কেন বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত নিয়ে সেটা ভোটাভুটিতে গেল। আইসিসির সভাপতি জয় শাহ, তিনি ভারতীয় বলে তিনি একা সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটা সেভাবে আর বর্ণনা করার কোনো উপায় নেই। অর্থাৎ আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এই ব্যাপারটা বলে আর পার পাওয়ার উপায় নেই, যেহেতু সমস্ত পাকিস্তান ছাড়া সব দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অনুরোধ না রাখার কারণ জানালো আইসিসি। কি কারণ? আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়।
অর্থাৎ বাংলাদেশ যে অভিযোগ করছে ভারতে তারা নিরাপদ নয়, তাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সেটা আইসিসি তদন্ত করে খুঁজে পায়নি। তারা বলছে এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। একই সঙ্গে এমন নজির তৈরি হবে যা আইসিসির শাসন ব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে। প্রেস বিজ্ঞপ্তিতে এটা আইসিসি বলেছে। আরও বলেছে, নিরাপত্তা বিষয়ে লেখা হয়েছে সেটা হচ্ছে যে স্বাধীন পর্যালোচনা সহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে ভারতের টুর্নামেন্টের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, গণমাধ্যম কর্মী, কর্মকর্তা ও সমর্থকদের কোনো হুমকি নেই। এরপরও সূচি পরিবর্তন করা হলে এটি ভবিষ্যতে আইসিসির নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হতো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর সংবেদনশীলতা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এমন একটি নজিরও তৈরি হতে পারে। অর্থাৎ আইসিসি স্পষ্ট বলছে যে যদি বাংলাদেশের এই দাবিটাকে তারা মিথ্যা দাবি বলছে, আদতে তারা ভারতে বাংলাদেশের নাকি কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই সেটা বলছে, তারা তদন্ত করে সেটাই পেয়েছে। তা সত্ত্বেও যদি বাংলাদেশের দাবি মেনে নেওয়া যেত তাহলে আইসিসির সার্বভৌম যে ক্ষমতা সেই ক্ষমতা প্রশ্নবিদ্ধ হতে পারত। একটা গ্রহণযোগ্য পয়েন্টে তারা কিন্তু কথা বলেছে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের তারা সত্যতা খুঁজে পায়নি সেহেতু তারা এই দাবি মানবে না। এদিকে আমরা দেখছি যে এই যে বিসিবির সভাপতি, যাকে আমরা অনেক বেশি স্মার্ট এবং যোগ্য মনে করি, আমিনুল ইসলাম বুলবুল, ইনি যে নিজের মেরুদণ্ডহীনতায় ভুগছেন, তার যে নিজের মেরুদণ্ড নাই, সরকার যা বলছে তাই করছে, ক্রিকেটের সার্বিক ক্ষতি, ক্রিকেটের ভবিষ্যৎ, এগুলো যে তিনি সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছেন সেটা প্রমাণ করে তিনি মিরাকলের আশায় আছেন। তিনি এখনো মনে করছেন যে কোনো একটা মিরাকেল ঘটবে, সেই মিরাকেলে বাংলাদেশ খেলবে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে বিশ্বকাপে খেলতে মিরাকেলের আশায় বিসিবির সভাপতি। মিরাকল ঘটবে, মিরাকেলের আশায় তিনি বসে আছেন। আবার তিনি এই মন্তব্যও করেছেন, আর একটা সংবাদ মাধ্যম বলছে তিনি বলছেন যে বিশ্বকাপ কে খেলতে না চায়, বিশ্বকাপ খেলতে কে না চায় এরকম একটা অসহায় উক্তি তিনি করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে আদতে তার কিছুই করার নেই। সরকার গোঁ ধরে বসেছে তার কথায়, অর্থাৎ আসিফ নজরুলের কথাই বাংলাদেশের ক্রিকেটের ভাগ্য নির্ধারিত হবে। আসিফ নজরুল যা বলবেন তাই হবে এবং সেই আসিফ নজরুলের সঙ্গে গত রাতে বিসিবি বৈঠক করেছে, এরকম খবর একটি গণমাধ্যম নিশ্চিত করেছে। সেই বৈঠকে সর্বশেষ কি সিদ্ধান্ত হলো সেটা এখন পর্যন্ত আমাদের কাছে এসে না পৌঁছালেও এটা অন্তত স্পষ্ট করে বোঝা যায়, আসিফ নজরুলের পূর্বতন ভাষ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে কোনোভাবেই আসিফ নজরুল চাইবেন না ভারতে বাংলাদেশ দল খেলতে যাক, কারণ ভারত ব্যাপারে তার অনীহা এবং ভারত ব্যাপারে তার এক ধরনের অ্যালার্জি অনেক আগে থেকেই আছে। একটা বিতর্কিত মন্তব্য করে আজ পর্যন্ত তিনি সমালোচিত, যেটা এই সরকারের দায়িত্ব নেয়ার আগে তিনি বলেছিলেন বাংলাদেশে 21 লক্ষ অবৈধ ভারতীয় কাজ করছে, যাদের হিসাব রাখছে না বিগত সরকারের দিকে তিনি অভিযোগের তীর ছুঁড়েছিলেন। এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে তাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল যে সেই 21 লক্ষ কোথায়, আপনি দায়িত্ব নেওয়ার পরেও আপনার সরকার কেন ধরে ধরে তাদেরকে ভারতে পাঠাচ্ছে না, তখন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সুতরাং ভারত ব্যাপারে তার অ্যালার্জি আছে। এই ব্যাপারটাই যে একটা সম্মানজনক সমাধান হতে পারত, যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে প্রথম দিকে এক ধরনের আনঅফিসিয়াল প্রস্তাব দেওয়া হয়েছিল যে মুস্তাফিজকে তারা আইপিএলে ফিরিয়ে নেবে, বাংলাদেশ যেন টি-20 খেলে। তখন যদি এটাকে মুস্তাফিজকে ফিরিয়ে নেবে এটা ভারতের একটা বড় পরাজয়, এটাকে পুঁজি করে এখানেই আমাদের উইন, এইভাবে যদি বাংলাদেশ খেলতে রাজি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশনে ব্যাপারটা আসতো না। আবার ব্যাপারটা আরো ক্লিয়ার হয়, সরকারের একজন উপপ্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, সময় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন কি
মানে অদ্ভুত ব্যাপার, ক্রিকেট সম্পর্কে কোনো ধরনের কোনো জ্ঞান না থাকলে যা হয়। তিনি বলছেন কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়তো আর্থিক কিছু ক্ষতি হবে, তাছাড়া কিছুই হবে না। মানে তার ইয়েতে যে কয়েক টাকা ক্ষতি হবে, তাছাড়া কিছুই হবে না। বাংলাদেশের ক্রিকেট যে ধ্বংসের মুখে যাবে সেটা তিনি কল্পনাই করতে পারছেন না, তিনি বিশ্বাসই করছেন না। বাংলাদেশের ক্রিকেট যে ধ্বংস হয়ে যাবে তার প্রমাণ তো গতকালকে আইসিসির বোর্ড মিটিংয়ের ভোটাভুটি, যেখানে পাকিস্তান ছাড়া কেউ ভোট দেয়নি, এমনকি জিম্বাবুয়েও ভোট দেয়নি, আফগানিস্তান ভোট দেয়নি। আমরা তো এর আগে ভাবছিলাম যে জিম্বাবুয়েকে বারবার বাংলাদেশ সুযোগ দিয়েছে, যখনই তারা খারাপ ফর্মে থাকেছে বাংলাদেশ সুযোগ দিয়েছে যে আমাদের দেশে আসো খেলো, অন্যরা তার সঙ্গে খেলতে চায়নি, বাংলাদেশ বারবার সুযোগ দিয়েছে, সেই জিম্বাবুয়ে অন্তত বাংলাদেশকে ভোট দেবে, সেই জিম্বাবুয়েও কিন্তু ভোট দেয়নি। এটাই ক্রিকেট কূটনীতি। এবং ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ যখন পরাজয়ের চরম গ্লানি মাথায় নিয়ে হাঁটছে কিংবা হাঁটতে বাধ্য হচ্ছে, তখন বিশ্বকাপে খেলতে যাব না যাব এই সিদ্ধান্ত নেয়ার নৈতিক অবস্থান আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থাকে কিনা সেটা একটা বড় বিষয়। এর আগে ভাবছিলাম যে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভবিষ্যতে এটা হতে পারে যে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর আছে, তার আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আছে, এরকম বড় দলগুলো হয়তো বাংলাদেশে এরপরে খেলতে নাও আসতে পারে দ্বিপাক্ষিক সিরিজ। এখন দেখা যাচ্ছে জিম্বাবুয়েও হয়তো আসবে না, আফগানিস্তান তো আসবেই না, কারণ আফগানিস্তান ভারত এখন চরম বন্ধু লেভেলের দেশ হয়ে পড়েছে। তার মানে আমরা কোথায় যাব, কার সঙ্গে খেলবো? শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে খেলবো? আবার আজাদ মজুমদার যখন বলছেন যে ক্রিকেট বোর্ডের আর্থিক সামান্য ক্ষতি হবে, কিছু ক্ষতি হবে, এছাড়া কিছুই হবে না, ঠিক এইরকম মন্তব্য করেই কিন্তু শোকজ খেয়েছিলেন এই ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল। তিনি বলেছিলেন কি, তিনি এই বিষয়ে বলেছিলেন যে বিশ্বকাপ না খেললে বিসিবির কিছুই হবে না, ক্ষতি একটু আধটু যেটা হবে সেটা হচ্ছে খেলোয়াড়দের ক্ষতি হবে, তারা যে মানে ম্যাচ ফি পায় সেই ম্যাচ ফিটা হয়তো পাবে না, এই ক্ষতিটা তাদের হবে, ক্রিকেট বোর্ডের কিচ্ছু ক্ষতি হবে না বিশ্বকাপ না খেললে। এই রকমের অথর্ব লোকজন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে রয়েছে। এখন বিষয় হচ্ছে যে সিদ্ধান্ত তো মোটামুটি ফাইনাল, মানে এটা আনুষ্ঠানিকভাবে জানানো মাত্র, মেল করা মাত্র যে আমরা বিশ্বকাপ থেকে নিজেদেরকে কুইট করে নিচ্ছে। তার মানে বাংলাদেশ বিশ্বকাপ, এবারের বিশ্বকাপ খেলছে না। 7 ফেব্রুয়ারি থেকে যে বিশ্বকাপ শুরু হচ্ছে সেই বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না। পরে কি হবে পরেরটা পরে দেখা যাবে, কিন্তু এর পরে যা হবে, এই যে ক্রিকেট কূটনীতিতে পরাজয় হলো এবং চরমতম পরাজয় হলো, লজ্জার পরাজয় হলো, এই পরাজয়ের পরেও এই ক্রিকেট বোর্ডের কিংবা ক্রিকেট কর্তাদের আদৌ কি দায়িত্বে থাকার কোনো ধরনের অধিকার আছে? আবার এই ক্রিকেট কর্তারা যদি মনে করেন যে সরকারের দ্বারা বাধ্য হচ্ছে তারা এরকম অবস্থায় আসতে, তাদের যদি কিছুই করণীয় না থাকে, তাদের যদি অন্তত একটা মেরুদণ্ড থাকে, তাহলে তারা পদত্যাগ করলেই পারে। স্পষ্ট বলে দিল যে আমি এটা পারছি না, আমি সম্মান নিয়ে এখান থেকে সরে পড়লাম, পদত্যাগ করলেই হয়। পদত্যাগও করবেন না, তাহলে কিভাবে বোঝাবেন যে আপনাদের মেরুদণ্ড আছে? আপনাদের মেরুদণ্ড আছে এটা প্রমাণ করার এখন একটাই উপায়, আপনি যদি মনে করেন যে আপনাদের বোঝানোটা সরকার বুঝছে না কিংবা আসিফ নজরুলকে বোঝানো যাচ্ছে না, তাহলে আপনি পদত্যাগ করেন। আমিনুল ইসলাম বুলবুল আপনি বোর্ড সভাপতি থেকে পদত্যাগ করেন, বলেন যে আমি পারছি না, আমার দ্বারা এটা সম্ভব নয়। তাহলে তো আপনার যে গার্ডস আছে এটা ক্রিকেট ভক্তরা বুঝবে, এবং এটাও ক্রিকেট ভক্তরা বুঝবে যে নাজমুলের মতো কিংবা বলিউডে গান গেয়ে গর্বিত হওয়া শিল্পীর মতো ক্রিকেট বোর্ডে যারা ঢুকেছে এবার ডিরেক্টর হিসেবে, সেই ডিরেক্টরদের ঢুকিয়ে ক্রিকেটকে ধ্বংস করেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা, এবং সেই ধ্বংসের পথে একই রকমভাবে এই মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বোধহয় কোনো মুক্তি নেই। আগামী বিশ্বকাপে আমাদের অন্য দেশের খেলা দেখার দর্শক হয়েই থাকতে হবে, আমাদের লাল সবুজের পতাকা উড়বে না, আমাদের লিটনরা খেলবে না এবং তারা ঘরে বসে থাকবে, তাদের তো কোনো ক্ষতি হবে না, ওই ম্যাচ ফি যা পেতো সেটা পাবে না, এটুকুই ক্ষতি। ক্রিকেট বোর্ডের তো কোনো ক্ষতিই হবে না, আর তারা কোনো ক্ষতিপূরণও পাবে না, কারণ হচ্ছে যে তারা যখন খারাপ খেলে তখন তো আর বিসিবি বলে না যে তুই টাকাটা ফেরত দিয়ে যা,
আর যেহেতু মানে দাস শ্রেণীর, তারা যেহেতু চাকর শ্রেণীর, বিসিবির পরিচালক যারা রয়েছে তারা যেহেতু মনিব শ্রেণীর, ক্রীড়া মন্ত্রণালয় যারা চালায় তারা যেহেতু মনিব শ্রেণীর, সুতরাং ক্রিকেটারদের কথা ভাবারও কোনো প্রয়োজন নেই। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গর্ব করার মতো একটা মাত্র জায়গা অবশিষ্ট ছিল, সেটা বাংলাদেশ ক্রিকেট। এই ক্রিকেটটাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে তিনটা কিরবুলা। নাম্বার 1 আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক ক্রীড়া উপদেষ্টা। নাম্বার 2 আসিফ নজরুল। নাম্বার 3 আসিফ আকবর। তিনটাকে চেনেন? একটাকে হয়তো বা অনেক বিদেশি দর্শকরা চেনেন না, আসিফ আকবর। এ হচ্ছে সঙ্গীত শিল্পী, অশ্লীল গানের সঙ্গীত শিল্পী। এই বাচ্চা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, ক্রিকেটের কিছুই বোঝে না, অথচ সে এখন বোর্ডের পরিচালক। ভাবতে পারেন? নাজমুল হাসান পাপন, কত গালিগালাজ করেছি আমি ব্যক্তিগতভাবে পাপন ভাইয়ের কাছে অনেক দুঃখ প্রকাশ করছি, কারণ আমি পাপন ভাইকে প্রচন্ড সমালোচনা করেছি। পাপন ভাইয়ের বিভিন্ন সিদ্ধান্ত, বাংলাদেশ সিরিজ হেরে গেলে, ম্যাচ হেরে গেলে পাপন ভাইকে গালি দিতাম, কিন্তু এখন বারবার মনে হচ্ছে পাপন ভাইয়ের সাথে দেখা করে, সাক্ষাৎ করে যদি মাফ চাইতে পারতাম তবে ভালো লাগতো। পাপন ভাই যখন ক্রিকেট বোর্ডে ছিলেন তখন বাংলাদেশ ক্রিকেটে হস্তক্ষেপ করার মতো সামর্থ্য, শক্তিমত্তা কারোর মধ্যে ছিল না। পাপন ভাই একচ্ছত্রভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনীতির সরাসরি বাইরে ছিল, সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটা ক্রিকেট বোর্ড ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সরকারের বিভিন্ন অংশের হস্তক্ষেপ, আধিপত্য, নিয়ন্ত্রণ, একটা বিশ্রী অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে সরকার কখনো হস্তক্ষেপ করতে পারে না। প্রথমত তামিম ইকবালের সাথে মিলেমিশে সাকিবের দেশে আসা বন্ধ করে দিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরপর সে বিভিন্ন সময় বিভিন্নভাবে লুটপাট করলো। তামিমের ফুপানা কি যেন একটা নাম, ফারুক, এই মাদারচুদ ফারুককে বানাইলো বোর্ড প্রেসিডেন্ট। এরপর ফারুকের দুর্নীতি, প্রায় 200 কোটি টাকা লেনদেন করেছিল, ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছিল। এরপর ফারুককে সরিয়ে দিয়ে দালাল বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট বানানো হলো, যে দালাল বুলবুল কারোর ফোন কল রিসিভ করে না, অর্থাৎ গণমাধ্যম কর্মী যারা আছে, ক্রিকেট সংশ্লিষ্ট বা ক্রীড়া সাংবাদিক, তাদের কারো ফোন কল দালাল বুলবুল পিক করে না। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা। বাংলাদেশ ক্রিকেটটা এই তিনটা খানকির ছেলে একদম ধ্বংস করে দিয়েছে। সূত্রপাত কোথায় থেকে? সূত্রপাত মুস্তাফিজকে যখন কলকাতা নাইট রাইডার্স কিনে নিল 9 কোটি 20 লক্ষ রুপির বিনিময়ে, এরপর ভারতের বিভিন্ন সংগঠন, ভারতবর্ষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হলো মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না। কারণ বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে উঠেছে, যেভাবে ভারত বিদ্বেষ দেখানো হচ্ছে, সেই ক্ষেত্রে ভারতের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চাইবে না মুস্তাফিজ ভারতে গিয়ে খেলুক। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এরপর কি হলো? আসিফ নজরুল, এই কিরবুল আসিফ নজরুল, মুস্তাফিজকে যদি আইপিএল খেলতে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। আইপিএল এর সাথে টি-20 বিশ্বকাপের সম্পর্কটা আসলে কোথায়, এটা আমার মাথায় আসছে না। এইটাও পাকিস্তানের একটা পরিকল্পনা। পাকিস্তান প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আসিফ নজরুলের মতো অসংখ্য দালালকে প্রতিনিয়ত উস্কানি দিয়েছে। আর এই উস্কানিতে পা দিয়ে সরাসরি আইসিসির কাছে তারা আবেদন করলো, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী না, কারণ ভারতে তাদের নিরাপত্তা একটা ইস্যু আছে। এরপর আইসিসি কে কেন্দ্র করে আসিফ নজরুল তিনটা মিথ্যাচার উঠিয়েছিল। আইসিসি নাকি নির্দেশনা দিয়েছে বিসিসিআই এর সহায়তায় বা বিসিসিআই এর চাওয়াতে মুস্তাফিজকে টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিতে হবে। এই মিথ্যাচার আইসিসি খোদ প্রকাশ করে দিয়েছে, আইসিসির একজন কর্তা ব্যক্তি। এরপর আসিফ নজরুল আবার বলল, আগে আত্মসম্মান, আগে দেশের সম্মান, এরপর ক্রিকেট। অর্থাৎ ভারতে গিয়ে ক্রিকেট খেললে, যেহেতু ভারত মুস্তাফিজকে অপমান করেছে, বাংলাদেশের বর্তমান জঙ্গি সমর্থিত সরকার অসম্মানিত হয়েছে, যার কারণে তারা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না। তারা আইসিসির কাছে আবেদন জানালো, তারা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায়, কিন্তু আইসিসি সেটাকে নাকচ করে দিয়েছে। পরবর্তীতে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও আবেদন করলো আইসিসিতে, তারা শ্রীলঙ্কাতে খেলতে চায়, তারা ভারতে খেলতে চাচ্ছে না। এই নিয়ে আইসিসিতে একটা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সেই সভায় বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলবে কিনা এটার পক্ষে 2টা ভোট পড়েছে, একটা পাকিস্তান, একটা হচ্ছে আয়ারল্যান্ড। একটা জিনিস ভাবতে পারেন, জিম্বাবুয়ে, যে জিম্বাবুয়েকে বাংলাদেশ আমন্ত্রণ করে বাংলাদেশের মাটিতে এনে জামাই আদর করে বিভিন্ন সিরিজ খেলাইতো, সেই জিম্বাবুয়ে পর্যন্ত বাংলাদেশের পক্ষে ভোট দেন। কারণ জিম্বাবুয়েও জানে বাংলাদেশের মতো অথর্ব অসভ্য রাষ্ট্রকে ভোট দিয়ে তাদের ক্রিকেট বিপদে ফেলতে তারা আগ্রহী না। বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন ভারত, বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় বড় স্পন্সর কোম্পানিগুলো
যেগুলো ভারতে খেলা না হলে বাংলাদেশের যেমন আর্থিক ক্ষতি, ঠিক তেমনি ভাবে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে, অন্যথায় তারা বিশ্বকাপে অংশ নিতে পারবে না। যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয় ভারতে গিয়ে, সেক্ষেত্রে স্কটল্যান্ডকে নতুন করে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে। কেমন লাগতেছে এখন? 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রকার তারা সদুত্তর না পায়, সেক্ষেত্রে লিঙ্ক পং করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কেমন লাগতেছে এখন? দালাল বুলবুল বোর্ড প্রেসিডেন্ট সে এখনো স্বপ্ন দেখতেছে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে। কি একটা অবস্থা! আচ্ছা, কোনোভাবে আইসিসি, বিসিসিআই এর চিফ কিংবা বিসিসিআই আইসিসির সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে জুলাই হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায় না? যেমনটা সাকিবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, দেওয়া যায় কিনা আপনারা একটু ভেবে দেখবেন। কোনোভাবে যদি জয় শাহকে, মানে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না জুলাই হত্যা মামলায়, যাতে করে তাদেরকে সাহায্য করা যেত? কিরপুলারা ক্রিকেটের বুঝিস না, বোর্ডের মধ্যে বৈশা পরিচালক হইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিল। একটা মাত্র অহংকারের জায়গা ছিল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে, এই ক্রিকেটটাকেও এক সাকিবকে ধ্বংস করতে গিয়ে, সাকিবের ক্যারিয়ার খাইতে গিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেটটাই খেয়ে ফেলেছে। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী জনতার উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, আপনারা সবাই ক্রিকেট বোর্ডের যে দালাল প্রেসিডেন্ট, বিসিবির প্রেসিডেন্ট যাকে বলা হয় আমিনুল ইসলাম বুলবুল, এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, এই দুইটা বাচ্চাকে, এবং পরিচালক আসিফ আকবর গায়ক, এই দালাল গুলারে যেখানেই পাবেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে পেলে জুতা পেটা করবেন, এদের উপর নর্দমার ড্রেনের পানি ছুঁড়ে মারবেন। এই বাচ্চারা ভালো ব্যবহার ডিজার্ভ করে না। এই বাচ্চারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিল। আবার বলতেছে বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পদক্ষেপ নেবে। আইনি পদক্ষেপ নিয়ে কি ছিড়বি তোরা? বিসিসিআই তোদের গুণে, আইসিসি তোদের গুণে শেষ, বাংলাদেশ ক্রিকেটটা শেষ। দয়া করে ক্রিকেটটা রক্ষা করেন। বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা, ভালো থাকবেন।